প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কি অবরণীর আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ ও সক্ষমতা নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আর্থিক খাত বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলামিন রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথিকে স্বাগত জানাই। প্রিয় দর্শকরা, জানিয়ে রাখি যে বাংলাদেশে বর্তমানে যে আর্থিক অবস্থা, সেই প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে 3 থেকে 5 বছর এই এলডিসি গ্র্যাজুয়েশনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই ধরনের একটা দাবি উত্থাপন করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কিন্তু এই এলডিসি গ্র্যাজুয়েশনের পথে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যে সময়টি দেওয়া আছে সেই সময় তারা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তাদের যে কর্মপরিকল্পনা সেগুলি গ্রহণ করছে। এই প্রেক্ষাপটে আমি মালাপা আপনাকে দিয়ে আয়োজনের শুরুটা করতে চাই। যেহেতু আপনার হাত দিয়ে অনেক লেখা আমরা দেখেছি, আমরাও বুঝতে পারছি বাংলাদেশের এখন যে অর্থনীতি যে ক্রান্তিকাল চলছে, আমরা দেখেছি যে বাংলাদেশের যে অবস্থা, যে বিগত সরকার বাংলাদেশের যে ডেপ্থ রেখে গিয়েছে, যে দেনা রেখে গিয়েছে, সেগুলি আস্তে আস্তে শোধ করতে হচ্ছে। আমাদের রিজার্ভের একটা ভীষণ বড় চ্যালেঞ্জ ছিল। কোভিড পরবর্তীকালীন সময়েও কিন্তু আমরা দেখেছি আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। তো আর্থিক খাতের এই বিবেচনায় ব্যবসায়ীরা কিন্তু 3 বছর, যেটি বলছিলাম 3 থেকে 5 বছর তারা দাবি করছে পিছিয়ে দিবার জন্য। আবার সরকার একই গতিপথে হাঁটছে যে না, তার সুনির্দিষ্ট সময় করবে। তো আপনার বিবেচনায় বা আপনার বক্তব্যে আপনি কি মনে করেন যে এই এলডিসি গ্র্যাজুয়েশন আসলে আমাদের কিভাবে হওয়া উচিত, কখন হলে ভালো হয়? অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং খুবই টাইমলি একটা ডিসকাশন এটা। এলডিসি গ্র্যাজুয়েশন যেহেতু নভেম্বর 2026-এ আমাদের ডিউ, তো আসলে আমাদের এখন কীরকম প্রস্তুতিটা আছে। আপনি যথার্থই বলেছেন যে হ্যাঁ, আমাদের ইকোনমি অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন করলে আমরা কি পাবো, আর গ্র্যাজুয়েশন হতে হলে আমাদের কি করতে হবে, সেটার জন্য আপনি জানেন যে গভর্নমেন্টের একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে, যে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা। এবং মোস্ট অফ মেজর পয়েন্ট হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন কিন্তু নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট করবে। তো একটা স্টেবল সিচুয়েশন যদি হয় তাহলেই এলডিসি গ্র্যাজুয়েশন হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনীতির কতটুকু সক্ষমতা, আপনার যে থিমটা এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ এবং সক্ষমতা। এখন যেটা আছে অর্থনৈতিক সক্ষমতা, যে 3টা ইন্ডিকেটরে বলে যে এলডিসি গ্র্যাজুয়েশনটা হয় ইউএনের, যেমন একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, তারপর করাপশন, মানে কান্ট্রির ক্যাপাসিটি, এরকম 3টা ইন্ডিকেটরে দেখা গেছে যে বাংলাদেশ ঠিক আছে। 3টা ইন্ডিকেটরে 2023-এ হওয়ার কথা ছিল এলডিসি গ্র্যাজুয়েশন, কিন্তু আমরা পিছিয়েছি। কারণ হচ্ছে আমাদের কোভিড পরবর্তী যে সিচুয়েশনটা ছিল, সেজন্য আমরা তখন গ্র্যাজুয়েশনের না গিয়ে 3 বছর আবার পিছিয়েছি। তো আমাদের আসলে যেমন নেপাল এবং লাওসও আমাদের সাথে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে। আমাদের ইকোনমি কিন্তু ম্যানুফ্যাকচারিং বেসড। আপনি জানেন যে নেপালকে যদি ধরি, আমি সাউথ এশিয়ান কান্ট্রি, তারা কিন্তু মোস্টলি ট্যুরিজমের উপরে ডিপেন্ডেন্ট। তো তাদের এমপ্লয়মেন্টটা ওই সেক্টরে, কিন্তু আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে হচ্ছে মেজর স্ট্রেংথ। জানেন যে আমরা এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট। তো সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট বিষয়টা একটা মাথায় থাকে যে আমাদের মেজর ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা আরএমজি, সেটাতে কোনো ধরনের ইম্প্যাক্টেড হচ্ছে কিনা। সবচেয়ে আসার কথা হচ্ছে এই গভর্নমেন্টকে আমি সাধুবাদ জানাই যে একটা সাকসেসফুল নেগোসিয়েশনের মাধ্যমে ইউএসের ট্যারিফে তারা কম্পিটিটর যে কান্ট্রি আছে সেটার থেকেও আমাদের ট্যারিফ রেট এখন কম, 20%। কিন্তু অন্যান্য ফ্যাক্টরগুলো কি, ধরেন আমরা ট্যারিফে এগিয়ে আছি, কিন্তু আমরা কি লজিস্টিক ক্যাপাসিটিতে এগিয়ে আছি? আমরা কোথাও সার্ভিস নিতে গেলে যে সার্ভিস প্রোভাইডারদের যে এফিসিয়েন্সি, সেটা থেকে কি আমরা এগিয়ে আছি? না। তাহলে আমাদের অনেক হিডেন কস্ট আছে, সেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন মানে আমরা মিডল ইনকাম ডেভেলপিং একটা কান্ট্রিতে যাচ্ছি, সেই কান্ট্রিগুলোর স্ট্রাকচার কীরকম, তাদের আসলে ডিজিটাইজড সার্ভিস আছে, তাদের লজিস্টিক ক্যাপাসিটি অনেক হাই, সেই ক্ষেত্রে কিন্তু কস্ট তাদের মিনিমাইজ করে ফেলে। যেমন আমাদের যখন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলি, তারা বলে যে আমি ট্যাক্স নিয়ে কাজ করি, আপনি জানেন, তখন বলে যে ট্যাক্স রেট হাই হোক, কিন্তু আমার যদি অন্যান্য ফ্যাসিলিটিগুলো দেয় তাহলে কিন্তু আমরা ট্যাক্সের জন্য এই যে বলতাম যে ট্যাক্স কমান্ড, ট্যাক্স ইনসেন্টিভ, এটা আমাদের দরকার হতো না। কারণ আমাদের হিডেন কস্ট, ওই যে সিস্টেম লসের যে কস্টটা, সেটা আসলে অনেক হাই হয়ে যায়। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আসলে আমার দুটো চিন্তাধারা, দুটো চ্যালেঞ্জ আমি দেখি, এবং এই দুটো চিন্তাধারাই বিপরীত
ধর্মী আমার নিজের কাছে, যেমন এখন যে আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটি আছে সেটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুকু জরুরি, কতটুকু সক্ষম আমাদের, এবং এলডিসি গ্র্যাজুয়েশন হলে আসলে আমরা এটাকে নিতে পারবো কিনা। না হলে কি হবে, এলডিসি গ্র্যাজুয়েশন না হলে আমাদের ইমেজ ক্রাইসিস হবে। আর কারণ আমাদের মতো জিডিপি সাইজ, আমাদের মতো ইকোনমির অন্যান্য সকল দেশই কিন্তু গ্র্যাজুয়েশনে চলে গিয়েছে, এবং গ্র্যাজুয়েশন যে আমরা ডেফার করব এটাতে আমাদের আসলে লজিকগুলো কতটুকু স্ট্রং। আমরা যে ইউএনএ গিয়ে বলবো যে জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে যে আমাদের গ্র্যাজুয়েশনটা 2032 পর্যন্ত পিছিয়ে দেন, সেখানে আমি কি লজিক দেখাবো যেটাতে স্ট্যান্ড করতে পারবো কিনা। একটা দেশ কিন্তু এটা আমি আপনি সিটিজেন হিসেবে প্রত্যেকের, যখন গভর্নমেন্ট যখন গিয়ে ডেফার করার জন্য প্রপোজাল দেবে, সেই প্রপোজালটা যদি ডিনাই হয়ে যায়, এটা কিন্তু আমি আপনি প্রত্যেকটা সিটিজেনেরই একটা ডিসগ্রেসফুল আমরা মনে করি যে না ঠিক আছে, এই কান্ট্রিটা তার সক্ষমতা আছে, সে এই 3টা ইন্ডিকেটরে সে উতরে গেছে, কিন্তু সে তাও প্রেফারেন্সিয়াল বেনিফিটের জন্য কিংবা অন্যান্য সুবিধার জন্য সে এলডিসি হয়ে থাকতে চায়, সে গরিব হয়ে থাকতে চায়, সে বড়লোক হতে চায় না। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, আমরা যদি ইমিডিয়েটলি কিছু জিনিস অ্যাড্রেস করতে পারি, এখন আমরা প্রিপেয়ার ওরকম হয়নি, ইমিডিয়েটলি যদি কিছু জিনিস অ্যাড্রেস করতে পারি, এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের জন্য সম্মানের হবে। নিশ্চয়ই। দুলদাতার মালা, আপনার কাছে আবার আসবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এবং আর্থিক কাজ নিয়ে আপনার অনেক বিশ্লেষণ দেখি। এখন যে বিষয়টি আসলে তথ্যগত যে বিষয়টি, সেটি যেমন আপা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে আমরা গরিব হয়ে থাকবো কিনা, নাকি না আমরা আসলে বিশ্বের কাছে আমরা সেভাবে মাথা উঁচু করে দাঁড়াবো, বা আমরা যদি জাতিসংঘে যাই আমাদের এই আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা, বা কোন বিবেচনার ক্ষেত্রে আমরা বলবো যে এখনও আমরা পিছাতে চাই। কিন্তু যে কথাটি বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে, আসলে তারা প্রস্তুত কিনা। যেমন তারা বলছে যে আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু আমরা গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা পাচ্ছি না। আমরা এমনও বলতে শুনেছি, অনেক ফ্যাক্টরি মালিক বলছে আমাদের গ্যাসের পরিবর্তে সেখানে বাতাস দিয়ে দেওয়া হচ্ছে, বাতাস আসছে। তো ওই অবস্থায় বিগত সরকারের আমলে তারা কিন্তু যে মিথ্যা তথ্য, অসত্য তথ্য, বানোয়ার তথ্য যেগুলো দিয়েছে, যদিও আমরা বলছি যে এই তথ্যগুলো উত্তরেও কিন্তু আমরা হয়তোবা আমরা মোকাবেলা করতে পারবো, কিন্তু এই যে মিথ্যা গোজামিলের তথ্য, অসত্য তথ্য দিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা যে প্রস্তুতি গ্রহণ করছি, একই সাথে আমাদের ব্যবসায়ীদের প্রস্তুতি, এই সব মিলে আসলে এই মুহূর্তে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পথে যাওয়া এবং না যাওয়াটাকে আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আপা রাইটলি অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি ওইগুলো রিপিট করতে চাচ্ছি না। আমি যে পয়েন্টটাতে বলবো, দেখেন আমরা কিন্তু 2018-তে একবার 3টা ইন্ডিকেটরে একদম পাস করেছি, কোয়ালিফাই করেছি, 2021-এও করেছি। প্রতি 3 বছর পর একটা রিভিউ হয়। পৃথিবীতে একটা প্যারামিটারে কিন্তু অনেক দেশ এলডিসিতে আপগ্রেডেড হয়েছে, এরকম এক্সাম্পল আছে। কিন্তু আমরা পরপর 3টাতে হলে একটা প্রথম সম্মানজনক কান্ট্রি হব যারা 3টা ক্রাইটেরিয়াই ফুলফিল করে, যেটা আমরা বলি যে আমাদের যে মাথাপিছু আয়, তারপর আমরা যে বলি যে মানব সম্পদ যে উন্নয়নের ইন্ডেক্স, এবং আমরা যদি অর্থনৈতিক যে ফ্ল্যাকচুয়েশন এবং যে জলবায়ুগত ইস্যু, প্রতিটা জায়গাতে কিন্তু আমরা বারবার কিন্তু কোয়ালিফাই করছি। আমাদের কিন্তু সেখানে কোনো ভ্যালিড রিজন নাই গ্লোবালি যে বলার যে আমরা এই কারণে আমরা এখান থেকে আপগ্রেড করব না। তো সেটা কিন্তু আমাদের বলার গ্রাউন্ডটা কিন্তু নাই। আর আমরা অক্টোবর-নভেম্বরে কিন্তু রিভিউটা হয়ে যায়। তো রিভিউটা হওয়ার পর তারা যখন ওরকম কোনো ভ্যালিড গ্রাউন্ড দেখবে না, কারণ নেপালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তখন তাদের একটা বড় ধরনের বন্যা ছিল ওই সময়টায়, সেটা নিয়ে তারা এটাকে ডেফার করেছে বা সেটার জন্য একটা যুক্তি মেনে নিয়েছে। আমাদেরটা ভ্যালিডভাবে 24 হওয়ার কথা ছিল, কোভিড বা অন্যান্য চ্যালেঞ্জের কারণে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে ব্যবসায়িক ইম্প্যাক্ট, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এটাকে 26-এ গিয়েছি। এরপর কিন্তু আমাদের কাছে ভ্যালিড কোনো গ্রাউন্ড নাই। তো ব্যবসায়ীরা যে কথাগুলো বলছে, এই ব্যবসায়ী গোষ্ঠী কিন্তু কিছুদিন আগে কিন্তু সরকারকে এই ধরনের কোনো কথা বলেনি। সরকার কিন্তু তারা এই ধরনের তথ্য যে মানে গ্র্যাজুয়েশন নিয়ে কোনো প্রশ্নই তারা বলেনি। বিভিন্ন দাবি দাবা তারা যেরকম এখন রেখেছে আগেও রাখতো। আর আমি আপগ্রেড করি বা না করি, আমাদের কিন্তু গ্যাসের যে সংকট, এটার জন্য তো ওটা থামিয়ে রাখা যাবে না, এটাকে আমাকে চলমান রাখতে হবে। বা অন্য জায়গায় যে আমরা বলছি যে এক্সপেন্ডিচার যেগুলো আমার ব্যবসায় কস্ট অফ ডুইং বিজনেস, আমরা কিন্তু অনেকগুলো সংস্কার কার্যক্রম দেখেছি এবং আমরা এনবিআর-এর যে রিফর্মগুলো দেখেছি। অনেক ব্যবসায়ী প্রপারলি অনেক ক্ষেত্রে হয়তো ট্যাক্স দিতেন না, এই ক্ষেত্রে অনেকটা অনলাইন অটোমেটেড যখন হবে তখন আমার রেভিনিউর উপরে কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে। তো সব কিছু মিলে কিন্তু আমাদের প্যারামিটার আমরা যেখানেই যাই সেই জায়গাগুলোতে কিন্তু আমার মানে ভ্যালিড কোনো গ্রাউন্ডের মধ্যে যে বলতে পারবো না আমি যেতে চাচ্ছি না। আর ব্যবসায়ীরা যে দাবিগুলো দিয়েছে, এই দাবিগুলো আসলে আপনি খেয়াল করে দেখেন যে পরিমাণ ইমব্যালেন্স। আগেও যখন দাবি করতো তখন কিন্তু বলা হতো যে বারবার আমরা যদি এই চ্যালেঞ্জটা থেকে ফেস করতে চাই আমাকে কিন্তু এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে হবে। বাট ঘুরে ঘুরে কিন্তু এক্সপোর্ট কিন্তু কনসেন্ট্রেটেডই। আগে ছিল 79% আরএমজি সেক্টর, আর বাকিগুলো অন্যান্য জিনিসে কিন্তু আমরা যেতাম 79 থেকে এখন বিভিন্ন ধরনের ইনসেন্টিভ নিয়ে তাদের এখন পার্সেন্টেজ 85।
তার মানে কিন্তু আমরা ডাইভার্সিফাইড না করে বরঞ্চ কনসেন্ট্রেটেড করেছি। একজন গার্মেন্টস ওনার 10টা গার্মেন্টসের মালিক হয়েছে, বিভিন্নভাবে সুবিধা নিয়ে কিন্তু তারা ওই কাজগুলো করছে। তারা প্রতিবার এসে এই দাবি দাবাগুলো সরকার কাছে ইম্পোজ করে। তারা কর্মসংস্থান করেছে নিঃসন্দেহে, তারা গ্রোথ করেছে নিঃসন্দেহে, কিন্তু যে মেজর ক্ষতিটা যেটা মেইনলি হয়েছে, অনেক বড় বড় ব্যবসায়ী এই অবস্থার মধ্যে থেকেও কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার করেছে, যেটা দুর্নীতি শ্বেতপত্রে এসছে। তাহলে একটা গোষ্ঠীকে কি শুধুমাত্র একটা স্পেশালাইজ সেক্টরে ব্যবসা করে দেশের বাইরে টাকা পাচার আমরা হেল্প করবো? এটা তো আমরা অবশ্যই করতে পারি না। আমরা এর আগে কি আমরা কোনো প্রিপারেশন নিয়েছি যে আমরা যদি ডাইভার্সিফাই করি, ধরেন জুট ইন্ডাস্ট্রিকে যদি এক্সপান্ড করি, ট্যানারিকে যদি এক্সপান্ড করি, আইটি সেক্টরে যদি আমরা ফোকাস করি, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রি যদি ফোকাস করি, আমি তো ডাইভার্সিফিকেশন কোথাও যাচ্ছি না। আমার যত পলিসি সাপোর্ট, যত কিছু সবকিছু আমরা একটা গ্রুপকে দিচ্ছি, যেই গ্রুপটা কিন্তু আসলে বারবার এসে সুবিধা চাচ্ছে, বাট তারা ডাইভার্সিফাইড না করে আরো কনসেন্ট্রেটেড করছে। তো সেই কারণে আমি মনে করি যে তারা এই ধরনের কথাগুলো বলবেই। এই কথা তারা 15 বছর ধরে বলে যাচ্ছে, এবং সবসময় কিন্তু তারা একই কথা বলছে যে আমাদের আরো সময় লাগবে, আরো সময় লাগবে। যেখানে তখন তারা 21 যখন দিয়ে দেওয়ার যখন কথা ছিল, তখন হলেও তো এখন তারা যদি যে সময়টা চাচ্ছে সেই হিসাবে তো সেই সময়টা হয়ে গেছে। তো আমরা কি এর মধ্যে কোনো প্রস্তুতি নিয়েছি? আর আমরা যে ডেফার করতে বলছি, আমার কাছে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে ডেফার করলে আমি এই জিনিস করব? আমরা তো শুধু একটা দাবি নিয়ে যাচ্ছি, কিন্তু এটা করলে পাশাপাশি ধরেন আমরা ডেফারের প্রস্তাবনা নিয়েছি ঠিকই, বাট জাতিসংঘ বিভিন্ন প্যারামিটার আমাকে সেটা অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট যদি না করে তাহলে তো অটো আমার আপগ্রেডেড হয়ে যাব। তাহলে যখন হয়ে যাব তখন তো আর আমার কথা বলার সুযোগ থাকবে না। তাহলে আমি দুইটা জিনিসকে একসাথে দেখি, যে আমি ডেফারের আবেদনও দেই, অন্যদিকে সক্ষমতা যদি না পাই কোনো কারণে, আমার এটারও প্রিপারেশন নেই। দুইটাকে যদি আমি একসাথে কাজ করি, তখন কোনো কারণে যদি এটা রিজেক্টেড হয়েও যায়, আমি কিন্তু কিছুটা হলে ধাক্কা সামলাতে পারবো। বাট আমি যদি বসে থাকি, দাবি একটা নিয়ে যাব, সেই দাবি নিয়ে গেলে এটাকে যেখানে নিয়ে যাবে, তার ভিত্তিতে পরবর্তীতে আমি আবার নতুন করে গুছাবো, এটা কিন্তু টু লেট। কারণ আমরা কিন্তু এখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এতটা পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। এবং আমরা যত ধরনের কথা বলি, ব্যবসায় যত দাবি দেখতে কেন, এই ক্রাইসিসগুলো বাংলাদেশে সবসময় থাকবে, ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না। ধরেন বিডার যিনি নির্বাহী প্রধান, উনি সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন। যখন বিদেশ থেকে লোকজন আসলো, দেখলো প্রতিটা জায়গায় তার মানে ট্যাক্সের জায়গায় সমস্যা, কাস্টমার সমস্যা, তার পেপারের সমস্যা, তার ল্যান্ড অ্যাকুইজিশন সমস্যা। এই সমস্যাগুলো তো দীর্ঘদিন ছিল, আগেও ছিল, এখনো আছে। তাহলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কেন আমরা করতে পারছি না? কেন কোঅর্ডিনেটেড ভাবে এটা করতে পারছি না? অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সেগুলোর ইম্প্যাক্ট যদি আসে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট যদি সেটাকে ধরে রাখতে পারে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের দেশের ভিতরে অনেক রিসোর্স আছে। আমরা রিসোর্সগুলোকে এক্সপ্লোর না করে, মানে অল্টারনেট উইন্ডো ওপেন না করে, আমরা বারবার শুধু একটা দাবি নিয়ে আসছি, এবং একসাথে 16টা সংগঠন, এর আগে কখনো এরকম হয়নি। একসাথে 16টা ব্যবসায়িক সংগঠন যে বলেছে আমরা 3 থেকে 5 বছর সময় চাই। তাহলে এই সংগঠনগুলোই তো আগে সরকারের কাছে যে বলে এসছে যে আমরা উন্নয়নের মহাসড়কে উড়াল দিব, কারো কাছে কোনো কিছু যাবো না, মাথা উঁচু করে বাঁচবো, আমার ক্রেডিট রেটিং ভালো হবে, বাইরে থেকে টাকা আসবে। সেম পার্সন তো, সেম পার্সন, একই তো পার্সন। তারা তো তখন একবারও বলে নাই। এখন এই সরকারের পলিটিক্যালি দুর্বল ভাবছে কিনা, এটা আমার দেখার ব্যাপার আছে। যে এই পলিটিক্যাল স্ট্রং কোনো অবস্থান নাই, এখন যে কোনো দাবি দেওয়া যায়, যে কোনো দাবি বললে তারা হয়তো একটু ভরকে যায়, চিন্তা করে। বাট যেহেতু আনিসুজ্জামান স্যার বিশেষ করে এলডিসি আপগ্রেডেশনের জন্য কাজ করছেন, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে ক্যাপিটাল মার্কেট রিফর্ম করার সময়। উনি বললেন কোনো রিজন ভ্যালিড আমরা দেখাতে পারবো না যে কারণে আমরা এটাকে থামাতে পারি। এখন আমাদের ভেতরকার ব্যবসায়িক যে সমস্যাগুলো, আমাদের বাইরে দেখবে আমাদের প্যারামিটার, প্রত্যেকটা প্যারামিটারে আমরা সব বহু আগেই আমরা এটাকে কোয়ালিফাই করেছি, আমাদের এখন কোনো রিজন নাই। দ্যাটস আমি মনে করি মতামত যাই থাকুক, কথা যাই থাকুক, আমাকে দুইটা প্রিপারেশন একসাথে নিতে হবে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো এটাকে যদি ডেফার করার দাবিটাও রাখা যায়, অন্যদিকে প্রস্তুতি নিব। যদি কোনো কারণে এটা ডিসকোয়ালিফাইড হয়ে যায়, আমাকে কিন্তু অটোমেটিক্যালি বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা আসবে ওষুধ মানে কোম্পানিতে। কারণ আমরা জানি যে ওই জায়গাটায় এসে আমার হয়তো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা প্যাটেন্ট রাইটের যে ইস্যুসগুলো আছে, এগুলোর জন্য অনেক সার্ভিসকে আমার নিতে গেলে কিন্তু আমি চাইলেই সেটাকে যে আমার মতো করে করতে পারবো, সেটা কস্ট অফ মানে যে মেডিসিন বলেন বা অন্যান্য কস্ট অফ বিজনেস, যেটা সবগুলো অনেক বেড়ে যাবে অ্যাবনর্মালি। সেটার কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমার প্রস্তুতি কি, আমি কি রোডম্যাপ তৈরি করছি, আমি আসলে কোত্থেকে কোথায় যাব, এগুলোর যদি একদম সিনক্রোনাইজ ভাবে না হয়, বিশেষ করে আপনি ধরেন যদি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেন বা বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট করেন, ওইটার এক্সপার্ট প্যানেল আমাদের আছে কিনা বাইরে নেগোশিয়েট করার জন্য, আন্তর্জাতিক যে আইনগুলো করতে হয়, এই ধরনের স্কিল ম্যান পাওয়ার আমাদের ওষুধের ক্ষেত্রে তো আমরা একটা মুন্সিগঞ্জে একটা পার্ক এপিআই পার্ক করার কথা ছিল, সেটা কবে থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা শুনেছি এখনো মাটি ফেলার কাজও শেষ হয়নি। সুতরাং আমরা লঞ্চ হয়েছে, কিন্তু সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি না, কিন্তু আমরা এলডিসি গ্র্যাজুয়েশন পিছনের কথা বলছি। আমি আসবো মিস্টার আলামিন আপনার কাছে। আপনার একটু জানবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে যেটি প্রফেসর আলামিন সাহেব বললেন, এবং আমরা বুঝতে পারলাম যে একটা ইনসেন্টিভটা কিন্তু একটা বড় বিষয়, এবং ট্যাক্সের ক্ষেত্রে শুল্ক সুবিধা পাওয়াটা কিন্তু একটা বড় বিষয়। তো আমাদের ব্যবসায়ীদের মধ্যে কি ইনসেন্টিভ পাওয়াটাই কি বড় কাজ করে কিনা, শুল্ক সুবিধা পাওয়াটাই কি বড় কাজ করে কিনা? আর আপনি দেখেন যে আমি কোনো ব্যবসায়ের বিপক্ষে নয়, আমি নিজেও একজন ব্যবসায়ী। দেখা যায় যে আমাদের আরএমজি খাতের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় তাদেরকে অল্প পয়সায় পানি দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, গ্যাস দিতে হবে, জমি দিতে হবে, কোভিড হলে তাদেরকে বিশেষ প্রণোদনা দিতে হবে, যখন দেখা যায় যে রিশিডিউল করতে হয় তখনও তাদেরকে একটা সুবিধা দিতে হয়। তো এই সব কিছুর মধ্যে থেকেও
কেন আমরা এখনো পর্যন্ত বলতে পারে না আমাদের এই সংগঠনগুলো না আমরা এখন শক্তিশালী হয়েছি, আমরা আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাব, নাকি না আমরা ওই সুবিধাগুলি পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি? আমাদের সরকারের দুর্বলতা কি, প্রধান দুর্বলতা কি জানেন? সেটা হচ্ছে আমাদের কোনো ডেটাবেস নাই। আমরা কোয়ান্টিফাই করতে পারি না যে এই কোন সেক্টর নিজের পায়ে দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়িয়েছে, কতদিন ধরে বেনিফিট পেয়েছে, কি কি বেনিফিট পেয়েছে, সেই বেনিফিটের ভলিউমটা কত, কত পরিমাণে বেনিফিট দিয়েছে। জানেন যে ট্যাক্স এক্সপেন্ডিচার অ্যানালিসিস হয়েছে, যেখানে গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট ট্যাক্স এক্সপেন্ডিচার এবং ট্যাক্সের যে ইনসেন্টিভগুলো এগুলো কমিয়ে আনবে। কিন্তু ধরেন যখন কোনো সেক্টর, তারা প্রাইভেট সেক্টরে কিন্তু কিছু স্ট্রং রিসার্চ উইং আছে যেটা সরকারের নাই। আপনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে দেখেন তাদের একটা রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স উইং আছে, সেটা শুধু যোগ বিয়োগ করে, এছাড়া আর অন্য কিছু করে না। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট আসলে পলিসি ডিসিশনগুলো যে নেয় এটা কোয়ান্টিফাই করতে পারে না যে আমি এই ডিসিশনটা নিলাম, এটার হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড। আমরাও জার্নালিস্টরা যখন জিজ্ঞেস করি তাদের কাছে যে এটা যে করলেন এটার মানে রিজনটা কি, আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করেন না। অমুক পলিটিক্যাল রেজিমে তো ইউজুয়ালি দেখা যায় যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পলিসি করা হয়, এবং একটা পার্টিকে যখন আবার ইম্প্যাক্টেড হয় তখন আবার 2 দিন পরে আবার সেই পলিসি চেঞ্জও হয়ে যায়, সেটা আমরা দেখেছি। তো এটা জাস্টিফাই করার জন্য গভর্নমেন্টের ডেটাবেস, রিসার্চ, এই জিনিসগুলো নেই। আর স্পুন ফিডিং করতে করতে একটা সেক্টর মানে ধরেই নিয়েছে, একটা কিংবা একাধিক সেক্টর, আমি বলবো যে আমাদের কিন্তু শুধু আরএমজি না, আমাদের কিন্তু অন্যান্য সেক্টরও আছে। ভাইয়া যেটা বললেন যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয় নাই, কারণ আমরা একটা সেক্টরকেই কনসেন্ট্রেটেড, তাদেরকেই আমরা বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি দিচ্ছি, তাদেরকেই অনেক ধরনের বেনিফিট দিচ্ছি, কিন্তু অন্যান্য সেক্টরগুলো দেখা যায় যে তারা ডিপ্রাইভড এবং তারা ফ্লারিশ করতে পারছে না। যেহেতু একটা সেক্টরে আমরা কনসেন্ট্রেটেড, ওই সেক্টর অনুযায়ী বেনিফিটগুলো দিচ্ছি। আমি বলছি না যে বেনিফিট সব সময় সব সেক্টরে দেওয়া উচিত, কিন্তু গ্রো করতে একটা টাইম পিরিয়ড, একটা টাইম স্প্যান দিয়ে তারপরে কিন্তু বেনিফিটগুলো কাট করার একটা সুযোগ আছে। কিন্তু সেটা আসলে আমরা ওইভাবে, ওই যে আমাদের রিসার্চ অ্যানালিসিস ওগুলো বেসিসে যেহেতু আমরা কাজ করি না, সেজন্য আমরা আসলে বুঝতেও পারি না যে কোন সেক্টরটা সাপোর্ট দরকার। যেমন প্রি বাজেট মিটিংগুলো যখন হয় তখন ইম্পোর্টাররা এসে এক ধরনের কথা বলে, লোকাল ম্যানুফ্যাকচারার এসে এক ধরনের কথা বলে। হ্যাঁ, তো কোনটা কার ক্লেইম, কার প্রপোজাল, বাজেট প্রপোজাল যে জাস্টিফাইড, কোনটাকে কনসিডার করে যে গভর্নমেন্ট এগিয়ে গেলে আমাদের টোটাল ন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন এক্সপেডাইট হবে, আমাদের মানে ওই সেক্টরটা গ্রো করবে, সেই ধরনের অ্যানালিসিস তো আমরা দেখি না সরকারের কাছে। আমরা জার্নালিস্টরা কিছু কিছু করি, কিন্তু সেটা খুবই মানে স্ক্যাটার্ড টাইপের, পিসমিল টাইপের। ওইটা হয়তো অনেক সময় রেফারেন্স হিসেবে গভর্নমেন্ট ধরে নিয়ে নেয়। ইকোনমিক রিপোর্টার যারা আছে, আমরা কিছু কিছু ধরেন আপনাদের ওই ইকোনমিক রিভিউ, বিবিএস এর ডাটাবেস, এগুলোকে একসাথে মানে মিলানোর চেষ্টা করি যে এই ডাটাবেসে এরকম আছে, তাহলে গ্রোথটা তো এরকম হওয়া উচিত এই সেক্টরের, কিন্তু সেটা হয় নাই। কেন হয় নাই, ওটার পেছনের রিজনগুলো কি, ওটা হয়তো মানে গভর্নমেন্ট কিংবা ধরেন প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের কিছু অ্যানালিসিস নেয়, কিন্তু সরকার আসলে নিজস্ব কোনো ওভাবে অ্যানালিসিস আমরা দেখি না। এখন একটা উভয় সংকট যে আসলে আমরা গ্র্যাজুয়েশনে যাব কি যাব না, বা গেলেই কি ব্যবসায়ীদের 16টি সংগঠন একসাথে, আগে দেখতাম যে পৃথক পৃথকভাবে তারা নানা রকমভাবে সভা সেমিনার করেছে, এবং এমনও দেখা গেছে মালাপা যে যার মতো করে কথা বলছে মানে ব্যবসায়ীদের মধ্য থেকে, এবং তারা অনেক সময় অনেক বিভ্রান্তিকর তথ্যও কিন্তু পাচ্ছে, যেটা বিশ্বে আন্তর্জাতিক মহলে কিন্তু আমাদের একটা দুর্নামও হতে পারে যে আমরা নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু নানা ধরনের অসত্য বয়ানও কিন্তু অনেক সময় অনেক সভা সেমিনারে দেওয়া হচ্ছে। আবার একবারে শেষের দিকে আমি প্রফেসর আলামিনে যদি একটু আসি যে আসলে সর্বশেষ পরিস্থিতি, আমরা তো আসলে এলডিসি গ্র্যাজুয়েশনটা এটা তো কোনো সরকারের সাফল্য না, এটা জনগণ এবং আমাদের যে বেসরকারি খাত, সেই খাতেরই কিন্তু সফলতার অংশ হিসেবে কিন্তু আমরা এটা পেয়েছি। তো এই সফলতা যদি জনগণের জন্য হয়, আমাদের বেসরকারি খাতের জন্য হয়, সাধারণ মানুষের জন্য হয়, তাহলে সেই জায়গাটাকে উতরে আমরা যদি এই ব্যবসায় যারা রয়েছে, আমরা বারবার বলার চেষ্টা করি তারা এবং সরকার, তারা বসে যে আমরা আসলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা কী করা উচিত, আমরা কি করলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো, আমরা কি করলে দেখা যাবে যে ভবিষ্যতে যদি আমরা আমাদের এই দেশের সম্মান বাড়ে, আমাদের ইনভেস্টমেন্ট আসবে, আমাদের হয়তোবা আমাদের এই আমরা বেশি রেটে ঋণ নিতে হবে, কিন্তু আমরা লাভ লোকসান হিসাব করলে কিন্তু আমরা পৃথিবীতে একটু বড় হবার জায়গা তৈরি হবে। আপনার শেষ বিশ্লেষণে কিভাবে আপনি এই আয়োজনটার মধ্যে আপনি শেষ করবেন? দেখুন, আসলে আমরা যে কথাগুলো আপা অনেক সুন্দর করে অনেকগুলো পয়েন্ট বলে আসলেন, আসল যে সমস্যাটা আমরা কিন্তু ব্যক্তিগত যখন কোনো একটা গোষ্ঠীর একটা সুবিধা
আমরা মনে করি কাট হয়, তখনই কিন্তু তারা অর্গানাইজড হয়ে যায় নিজেদের স্বার্থে, দেশের স্বার্থটাকে প্রায়োরিটি দেয় না। কারণ দেশের স্বার্থকে যদি প্রায়োরিটি দিত এই ব্যবস্থাগুলো কিন্তু অনেক আগেই হতে পারতো। কারণ আমাদের যে জায়গাটা মেইন প্রবলেম, আমরা যে জায়গাগুলোতে কথা বলছি, যে ব্যবসায়ী মহলকে বলছি, তারাই কিন্তু আসলে অন কাইন্ড অফ যে একটা প্রেশার ক্রিয়েট করে তাদের বেনিফিটগুলোকে কুক্ষিগত করার জন্য। আপনি টোটাল যদি বিশ্লেষণ দেখেন, বাজেটে আসে মাত্র 14%, 86% হচ্ছে আমাদের পাবলিক, মানে যেটা আর কি গভর্নমেন্টের বাইরে প্রাইভেটে। তাহলে 86%-এর গ্রোথের জন্যই কিন্তু আমরা যাচ্ছি ওখানটায়, আর বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে আপনি 14%-এর পিকচার। তাহলে এই যে বড় একটা খাত আমার বেসরকারিতে আছে, সেইগুলো কিন্তু সুশৃঙ্খল করে গভর্নেন্সের মধ্যে যদি আনা যায়, ওইখান থেকে কোন জায়গায় আমি ডাইভার্সিফাই করবো। কারণ এখন পৃথিবী অনেক দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি এই যে বলা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আমরা পাটের দিকে বিকল্প যেতে পারি কিনা, তাহলে পাটজাত বিষয়গুলোতে যদি আমি ডাইভার্সিফাই করি, আমার নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে মানে বাইরে থেকে ইম্পোর্ট না করে নিজে এখানে করে যদি এক্সপোর্টের দিকে যাই, আমরা অ্যাগ্রোবেস যেরকম অনেক কিছু পেতে পারি। তাহলে সবগুলো জায়গায় যদি আমরা ফোকাস করি, সরকার থেকে যদি এগুলোকে ট্রেন আপ করা হয়, সেগুলোর জন্য যদি আমাদের যারা নেগোশিয়েট করে এক্সপার্ট টিম, তাদের মধ্যেও যদি বলা হয় যে আমরা কোন কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেই জায়গাগুলোতে কাজ করা। কিন্তু আমরা সব জায়গায় যেটা কাজটা করছি, আমরা কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাতেই বসে আছি যে জায়গাটায় বহু আগে ছিলাম, এবং ওইখানটাতে আমরা যাচ্ছি নতুন ইনোভেশন আসবে, নতুন কিছু নিয়ে আমি মানুষকে সামনে দিব, বা আমি এটা একটা নতুন কিছু ক্রিয়েট করলাম, এর মাধ্যমে ফরেন এক্সচেঞ্জও আসতে পারে, ব্যবসায়ীর নতুন উইন্ডোজ যে চিন্তা ইনোভেশন, সেটাকে আমরা বাদ দিয়ে একটা জায়গায় আমরা কনসেন্ট্রেটেড হয়েছি। সেই কারণে আমি মনে করি যে আমরা যখনই বাঙালি যেহেতু বলি বীরের জাতি, আমার যদি গ্র্যাজুয়েশনে দিয়ে দেওয়া হয়, দেখবেন ঠিকই সবাই এখানে অ্যাডাপ্ট করার জন্য নিজেকে টিকিয়ে নেবে, আর না দেওয়া বন্ধু প্রতিদিন হাতে পায়ে ধরবে যে এটাকে এইভাবে রাখেন এভাবে রাখেন। বাট আমি মনে করি এটা অবশ্যই আমরা এটাকে যত বিশ্লেষণই করেন না কেন, যখনই এটাকে আপনি গ্র্যাজুয়েশনে চলে যাবে, তখন যেগুলো সক্ষম ফার্ম যারা একটু মানে অক্ষম দেখানোর চেষ্টা করেছিল, তারা সক্ষমতাটা পুরো বেড়ে ধরবে, অন্যরাও টিকে থাকার জন্য তার কিন্তু নতুন করে ব্যবস্থা নিয়ে আসবে। আর আমরা যে গ্যাসের সংকট বলছি, এগুলো একদিনে যাবে না। আমরা যদি বলি যে ট্যাক্স সিস্টেমের সমস্যায়, আমরা যতই কথা বলি এটা দ্রুত যাবে না। যেমন কদিন আগে এনবিআর চেয়ারম্যানও বললেন যে এমন সিস্টেম করবো ভ্যাটটা যাতে দেওয়া সহজ হয়। এই কথাগুলো কিন্তু সবসময় কিন্তু কথার কথা থাকে, বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসা কিন্তু ঠিকই চ্যালেঞ্জ ফেস করে। তাহলে এগুলো মিনিংফুলি যদি আমরা করতে চাই, এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু ফ্রেমিং করে যেতে পারবো। যেখানে যে সংস্কারগুলো হচ্ছে, এগুলো বাস্তবায়ন কিন্তু করতে হবে, এখনই করতে হবে, এবং অনেকটা ইলেকশন আগেই করতে হবে। কারণ ইলেকশনের পরে কোন দিকে যায় সেটার আগে কিন্তু আমরা এই যে একটা জুলাই বিপ্লবের যে সরকারটাকে আমরা দেখেছি, এদের যে ম্যান্ডেটের জন্য মানুষ দিয়েছে, এখানে কিন্তু একটা পরিবর্তন পায়, মানে পরিবর্তন দেখতে চায়, কিন্তু আমরা বাজেটের মধ্যে কিন্তু তেমন একটা রিফ্লেকশন দেখিনি, মানে তারা যেটা করেছে। তো সেই জন্য আমি মনে করি তাদের এখন সময় এসেছে ভিজিবল কিছু দেখানোর। অ্যাটলিস্ট মানে এই ফেব্রুয়ারিকে যদি আমরা টাইম লাইন ধরি, তার আগেও যদি কিছু আমরা দেখাতে পারি, এবং ওইখানে যদি আমরা অ্যানালাইসিস করার সময় যা বলি আমাদের সক্ষমতাটা এই রিয়েলি। কারণ আপনি ধরেন তথ্যের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে ব্যাংকিং খাতে কিন্তু আগে সরকার রিপোর্ট করেছিল 1,80,000 কোটি টাকা এনপিএল, নতুন করে যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন আসলো সেটা হচ্ছে 5,30,00,000। তার মানে এখানে তো একটা ধরনের মানে উইন্ডো ড্রেসিং ছিল। পাশাপাশি আমি যদি বলি আরও যে জায়গাগুলোতে ট্যাক্সের কালেকশনের যে এক্সপেকটেশন দেখানো হচ্ছে, রিয়েলি যা পাওয়া গেছে হিউজ পরিমাণে, কিন্তু আমার মানে ইন্টারনাল থেকে আমাকে মানে এটাকে বড় করে ঘাট থেকে মিট আপ করতে হয়েছে। তার মানে এখানে কিন্তু একটা ইনফ্লেশনকে ইনডাইরেক্টলি ট্রিগার করেছে। তাহলে আমি যদি সবগুলো বিষয়কে নিয়ে ধরি, প্রথম কাজ হচ্ছে প্রপার রেভিনিউ কালেকশনটা। আমরা যদি সব অনলাইন সিস্টেমে চলে আসি, এবং হাই এন্ড গ্রুপকে মাত্র এখন শুধু অনলাইন করা হচ্ছে, যদি সব হাই আর্নিংস গ্রুপ যেটা সবাইকে যদি করা হয়, এবং ব্যবসায়ীদেরকে যদি আপনারা অনেক ব্যবস্থা নিয়েছি ডাটা ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে, যে সিঙ্গেল কোড অফ মানে ইনফরমেশন জেনারেট হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সবাই তার নিজস্ব পারপাসে যাতে একইভাবে, যে লোন পারপাসে একটা, আইপিও পারপাসে একটা, ট্যাক্স পারপাসে একটা, এটা না হয়ে যাতে একটা সিঙ্গেল সেট হয়। সেটা করার পরে দেখা যায় এই ডিভিএস এর মধ্যেও ম্যানিপুলেশন শুরু করে দিয়েছে। তার মানে আমরা যে প্রতিটা জায়গায় যেই প্রস্তাবনাগুলো রাখি একটা সুশাসনের জন্য, কোনো না কোনো অপশাসন আমরা এর মধ্যে বের করে ফেলি। সো সুশাসনকে যদি মেইন করি, সুশাসন সেটাকে যদি আমরা খুব মানে বাস্তবায়ন করার জন্য যা যা চ্যালেঞ্জ আছে সেগুলো অ্যাড্রেস করে যদি খুব দ্রুত করি, এবং এগুলো যদি পাবলিকলি অ্যাভেলেবল করে ফেলি যে আমরা এই কাজগুলো করেছি, এখান থেকে এই ধরনের বাধাগুলো আসছে, তখন কিন্তু মানুষও বুঝবে। কারণ মানুষের এখন প্রেশার আছে। আগে যেমন একভাবে 15 বছর থাকা গেছে, এই মডেলে যদি কেউ 5 বছর থাকতে চায়, এখন মানুষ থাকতে দিবে না। মানুষ অনেক সচেতন। তাই সচেতনার জন্য ডিসক্লোজার, যত বেশি তথ্য আপনি প্রবাহ করবেন যে আমি এই করতে চাই, তখন কিন্তু তাদের পক্ষে পলিটিক্যাল পার্টিও বাধ্য হবে গভর্নেন্সের দিকে যেতে। সেই জন্য আমি মনে করি আমরা গভর্নেন্স দিকে থাকবো, সেদিকে যাব, এবং যে প্রেশার গ্রুপটা আছে বিভিন্ন উইং থেকে, তারা প্রেশারটা অব্যাহত রাখবে, তাহলে আমরা আশা করি যে একটা যে জায়গায় আমরা চিন্তা করছি সেটা যেতে পারবো। জি, আপনি একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আসে, যদি আমার একটা ছোট প্রশ্ন দিয়েই আপনি অল্প করে আলোচনা করবেন, সেটি হচ্ছে যে আমরা সবসময় এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, 15-16 বছরের দুঃশাসনের কথা আমরা সবাই সবসময় বলে আসছি। একটা ভালো নির্বাচনও কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য খুব দরকার। একটা ভালো নির্বাচন যদি না হয়, তাহলে গ্র্যাজুয়েশন হয়ে গেল, নির্বাচিত হয়ে যারা আসলো তারা ভালো নির্বাচনের মাধ্যমে যদি না আসে, সেটি একটা বিষয়। এই একটা বিষয় যদি আমরা ছোট্ট করে একটু বলেন। আরেকটা হচ্ছে কি, সরকারকে কি জিম্মি করে ফেলানোর কোনো চেষ্টা হয় কিনা? প্রতিটা মুহূর্তেই মনে হয় যে কিছু একটা হলেই আমরা সরকার একটা জিম্মি করে ফেলতে চাই। আপনার বিশ্লেষণ? জি, এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একটু টান ভাইয়ের কথা টেনে একটু বলি, আপনার কোশ্চেনে আসছি আমি, যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন আগের গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া একটা টাইম বম, এটা এক্সপ্লোড করবে,
অথবা এটাকে ডিফিউজ করবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট অথবা এই গভর্নমেন্ট, দুটোর একটা, তাই তো? সেটার জন্য ডিফিউজ করবে কিংবা এক্সপ্লোর করবে, সেটার জন্য আমাদের আসলে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আপনি যেটা বললেন, এখন ভীষণ অস্থিরতা চারিদিকে, কেউ কারো কথা শুনছে না, লিডারশিপে আমাদের যারা আছেন সেটা আসলে এক্সিকিউট করাটা কঠিন হয়ে যাচ্ছে। নর্মাল সিচুয়েশন কিন্তু এখন নাই। আপনি দেখেন একটা এডুকেশন ইনস্টিটিউশন কিংবা রাস্তাঘাটে যেখানে আপনি দেখেন না কেন, একটা ইনসিকিউরিটি একটা কাজ করছে। গভর্নমেন্ট খুবই আন্তরিক চেষ্টা করছেন। আমাদের রিসেন্টলি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে দিশেহারা সরকার, আন্তরিক কিন্তু দিশেহারা। এই সিচুয়েশনটা যদি এনশিওর না করা যায়, আপনি বললেন যে জিম্মি করে ফেলার একটা টেন্ডেন্সি কাজ করছে, যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের পলিটিক্যাল ব্যাকিংটা ওভাবে স্ট্রং না, সেক্ষেত্রে হয়তো একটা সেক্টর কিংবা একটা ভেস্টেড গ্রুপ তারা চেষ্টা করছে যে একটু দেশটাকে ইনস্টেবিলাইজ করা। তো এই জিনিসটাকে স্টেবল হতে হবে, আমাদের ইকোনমিকে স্টেবল হতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনকে যদি আমরা নিতে চাই কিংবা ওই চ্যালেঞ্জটা, পরবর্তী চ্যালেঞ্জটা যদি আমরা ফেস করতে চাই, তবে একটা জিনিস কি জানেন, এলডিসি গ্র্যাজুয়েশনে গিয়ে যেসব দেশে গিয়েছে না কেন, মালদ্বীপ যখন এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার প্রসঙ্গ ঘটলো, তখন কিন্তু আন্ডার ওয়াটার একটা কনফারেন্স করেছিল, জানেন যে মালদ্বীপের মন্ত্রিসভা। তো কিন্তু তারপরে কিন্তু গ্র্যাজুয়েশনে যাওয়ার পরে কিন্তু সেই চ্যালেঞ্জ, তারা খুব বিপদে পড়ে গেছে, কিন্তু তা না। তো আমাদেরকে আসলে সেক্টরটা আইডেন্টিফাই করতে হবে। একটা জিনিস তো আপনাকে স্বীকার করতে হবে যে প্রাইভেট সেক্টর কিন্তু লার্জেস্ট কন্ট্রিবিউটর অফ এমপ্লয়মেন্ট। আমাদের এমপ্লয়মেন্ট এবং আমাদের যে ম্যান পাওয়ার, এই সেক্টরটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তো খুবই কশাস মুভ আমি বলবো যে গভর্নমেন্টের নেওয়া উচিত। এই গভর্নমেন্ট একটা বেস তৈরি করে যেতে পারে। ভাইয়া যেটা বললেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে রিফর্ম এক্সিকিউট করার, বেশ ভালো কিছু রিফর্ম হয়েছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টেবল হয়েছে, বলা হচ্ছিল যে এক্সচেঞ্জের মার্কেট বেস হয়ে গেলে 170 টাকা ডলারের প্রাইস হয়ে যাবে, কিন্তু না, 121-এ স্টেবল আছে। তার মানে এই গভর্নমেন্ট যে পারে সেটা তো প্রমাণিত, শুধু কোঅপারেশন এবং ইচ্ছা শক্তির আরেকটু দরকার আছে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ অধ্যাপক আলামিন, আপনাকে ধন্যবাদ দৌলত আক্তার মালা, আপনাকে আপনাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জের সক্ষমতা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আসলে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার এবং সেই সদিচ্ছার জন্য ব্যবসায়ী সহ সর্বমহলের একটা সহযোগিতা দরকার, এবং সেই সহযোগিতার প্রত্যাশা করে আমরা মনে করি আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাই, আমাদের যত চ্যালেঞ্জই থাকুক না কেন, আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে আমরা আসলে এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবে এবং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, আমাদের কর্মসংস্থান বাড়বে। আমরা বিদ্যুৎ গ্যাসের কথা যে কথা বলছি সেগুলো নিশ্চয়ই একটা সময় সমাধান হয়ে যাবে। তবে এগুলোর জন্য আমরা যদি আমাদের গ্র্যাজুয়েশনটাকে আটকে রাখি, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে গরিবের যে তকমা, সেই তকমা থেকে কিন্তু বেরোতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের যে আয়োজন, যে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জের সক্ষমতা নিয়ে যে কথা বলনি, এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।